হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তুমি তো অবশ্যই লাইট, ফ্যান, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার এসব ইলেকট্রিক ডিভাইসের সাথে পরিচিত। বলো তো, এসব চালাতে আমাদের মেইনলি কি দরকার হয়? কি খুব সোজা প্রশ্ন করে ফেললাম নাকি? লাইট, ফ্যান, এসি এসব চালাতে আমাদের দরকার হয় তড়িৎ বা বিদ্যুতে। এই তড়িৎ বা বিদ্যুৎ কিন্তু স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। আজকে আমরা তড়িৎ প্রবাহ রিলেটেড একটা অধ্যায় শুরু করব। আমাদের চারপাশে প্রতিটি পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ক্ষুদ্র ক্ষুদ্র এই কণাগুলোকে পরমাণু বলা হয়। পরমাণু আবার কয়েকটি মৌলিক কণা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে গঠিত। এই কণাগুলোর সাথেই চার্জ বা আধানের সম্পর্ক। তাহলে আমরা আধান বা চার্জের সংজ্ঞা এভাবে দিতে পারি। আধানকে দুই ভাগে ভাগ করা যায়, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তিনটি মৌলিক কণার মধ্যে ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং নিউট্রনের কোনো আধান নেই। তার মানে বুঝতেই পারছো, কোনো বস্তুতে মোট ইলেকট্রনের সংখ্যা মোট প্রোটন সংখ্যার থেকে বেশি হলে বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হবে। আবার মোট প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার থেকে বেশি হলে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হবে। আধান সম্পর্কে তো জানতে পারলে, চলো এবার তড়িৎ ক্ষেত্র নিয়ে জেনে আসি। কোন একটি আহিত বস্তু তার চারপাশে যে অঞ্চল জুড়ে প্রভাব বজায় রাখে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু ওই অঞ্চলে আনা হলে সেটি আকর্ষিত বা বিকর্ষিত হয়, সেই অঞ্চলকে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র ধনাত্মক এবং ঋণাত্মক দুই আধানের জন্যই তৈরি হতে পারে। ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি ঋণাত্মক আধানের বস্তু আনা হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। আবার তড়িৎ ক্ষেত্রটির মধ্যে যদি কোনো ধনাত্মক আধান নিয়ে আসা হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। ঋণাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে এই ব্যাপারটা পুরোপুরি উল্টো। মানে ঋণাত্মক আধান দ্বারা গঠিত তড়িৎ ক্ষেত্রে যদি অন্য কোনো ঋণাত্মক আধান আনা হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধান আনা হলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। চলো এবার বিভব সম্পর্কে জেনে নেই। মনে করো তুমি দুটি চার্জিত বস্তু এ এবং বি কে কাছাকাছি নিয়ে গেলে। এখন বস্তু দুটির মধ্যে চার্জের আদান প্রদান এ থেকে বি বরাবর হতে পারে, অথবা বি থেকে এ বরাবরও হতে পারে। চার্জের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে তা যে ব্যাপার দ্বারা নির্ধারিত হবে সেটাই হচ্ছে বিভব। এছাড়া কাজের মাধ্যমেও বিভবের ডেফিনিশন দেওয়া যায়। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। কোনো বস্তুতে ধনাত্মক আধান বেশি হলে তার বিভব বেশি হবে, আর যদি ঋণাত্মক আধান বেশি হয় তাহলে তার বিভব কম হবে। দুইটি বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য পাওয়া যায় তাকেই তাদের মধ্যকার বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্যের সংজ্ঞা আমরা এভাবেও লিখতে পারি। মনে করো এই বস্তু দুটির মধ্যে এ বস্তুটিতে ইলেকট্রনের পরিমাণ বেশি, অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত, এবং বি বস্তুটি ধনাত্মক আধানে আহিত। তাহলে চিন্তা করে বলো তো, এ এবং বি বস্তুর মধ্যে কোন চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এক্ষেত্রে এ বস্তু থেকে ঋণাত্মক আধান মানে ইলেকট্রন বি বস্তুর দিকে যেতে থাকবে। এই ইলেকট্রনের প্রবাহ ততক্ষণই চলবে যতক্ষণ না বস্তু দুটির মধ্যে আধানের মান সমান হয়। এখন তুমি ভাবতে পারো, ইলেকট্রন এ থেকে বি বস্তুতে না গিয়ে বি থেকে এ বস্তুতেও ধনাত্মক আধান বা প্রোটন যেতে পারত। এরকম কিন্তু হয় না, কারণ প্রোটন নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে, ফলে এরা নিউক্লিয়াসের বাইরে বের হয়ে গতিশীল হতে পারে না। কিন্তু ইলেকট্রন প্রোটনের মতো আবদ্ধ অবস্থায় থাকে না, ফলে এরা গতিশীল হতে পারে। এতক্ষণ যা আলোচনা করলাম বুঝতে পেরেছো তো? যদি কোনো কিছুতে কনফিউশন থাকে তাহলে ভিডিওটা আবার দেখে নাও। চলো এবার আমরা তড়িৎ প্রবাহ নিয়ে জেনে আসি। দুটি ভিন্ন বিভবের বস্তুকে যদি তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন যাবে, ফলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। যদি বিভব দুটির জায়গা চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে তড়িৎ প্রবাহের দিকও চেঞ্জ হয়ে যাবে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, একে এ দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়। আজকে তাহলে এ পর্যন্তই। আজ তুমি আধান, বিভব, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ নিয়ে জানতে পারলে। এরপর তুমি এসি এবং ডিসি প্রবাহ নিয়ে জানবে। সে পর্যন্ত ভালো থেকো। টিভি ও ফ্রিজ ব্যবহার করি, এগুলো চালাতে বিদ্যুতের দরকার হয়। আবার তুমি যে ফোন দিয়ে এই ভিডিও দেখছো, সেটা চার্জ দিতেও বিদ্যুতের প্রয়োজন পড়ে।
কখনো কি ভেবে দেখেছো বিদ্যুৎ প্রবাহ না থাকলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? এই তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ বিভিন্ন রকম হতে পারে, সেটা কি জানো? হ্যাঁ, তড়িৎ প্রবাহ দু প্রকার, একটি ডিসি বা অপর্যায়বৃত্ত প্রবাহ, আরেকটি এসি বা পর্যায়বৃত্ত প্রবাহ। আজকে আমরা তড়িতের এই দুটি প্রকারভেদ এসি এবং ডিসি প্রবাহ নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই তাহলে অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ নিয়ে জেনে নিই। জেনে অবাক হবে, তুমি যে মোবাইল ব্যবহার করো সেটি ব্যাটারি থেকে যে বিদ্যুৎ প্রবাহ নিয়ে চলে, এটি একমুখী প্রবাহ। একে ডিরেক্ট কারেন্ট প্রবাহ বা সংক্ষেপে ডিসি প্রবাহ বলা যায়। ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, ফলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহ কিন্তু সব সময় একই দিক থেকে প্রবাহিত হচ্ছে, মানে সার্কিটের ডান পাশ থেকে সার্কিটের বাম পাশে যাচ্ছে। এই প্রবাহের দিক কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে না কখনোই। যদি ব্যাটারির সংযোগ বিপরীত করা হয় তাহলেই শুধু তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ হবে। এরকম তড়িৎ প্রবাহই অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ। তাহলে বলা যায়, সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হলে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক সবসময় সেম থাকলে, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ বলে। অর্থাৎ সময় যাই হোক না কেন, তড়িৎ প্রবাহের মান পুরো সময় জুড়ে একই থাকবে। তাহলে তড়িৎ প্রবাহ বনাম সময়ের গ্রাফ আঁকলে একমুখী প্রবাহের গ্রাফটি একটি সরল রেখা হবে। এখানে তুমি এক্স অক্ষে যতই সময় বাড়াতে থাকো, ওয়াই অক্ষে আই এর মান সেম পাবে। আশা করি বুঝতে পেরেছ। এই একমুখী প্রবাহ পাওয়া যায় তড়িৎ কোষ, ব্যাটারি এবং ডিসি জেনারেটর থেকে। অপর্যায়বৃত্ত প্রবাহ নিয়ে তো জানলে, চলো এবার পর্যায়বৃত্ত প্রবাহ নিয়ে জেনে নিই। পর্যায়বৃত্ত প্রবাহকে অল্টারনেটিং কারেন্ট বা সংক্ষেপে এসি প্রবাহ বলা হয়। যখন একটি নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। সংজ্ঞা থেকে হয়তো তুমি তেমন কিছু বুঝতে পারোনি, চলো ব্যাপারটি নিয়ে আরেকটু ভেঙে আলোচনা করা যাক। এখানে সাদা বক্সটি একটি এসি তড়িৎ উৎস। এটি থেকে প্লাস থেকে মাইনাস বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটু পরে একটি মজার ঘটনা দেখবে। খেয়াল করে দেখো, প্রবাহটি আগের দিকের বিপরীত দিকে চলছে। কিছু সময় পরে প্রবাহটি আবার পূর্বের দিকে চলা শুরু করবে। এভাবেই কোনো পর্যায়বৃত্ত প্রবাহ নির্দিষ্ট সময় পর পর দিক চেঞ্জ করে প্রবাহিত হতে থাকে। আশা করি এবার পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ কি সেটা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে আবার রিওয়াইন্ড করে দেখে নাও। যে কোনো সোর্স থেকে কিন্তু এসি প্রবাহ পাওয়া যায় না। যেমন তুমি ব্যাটারি থেকে এসি প্রবাহ পাবে না। তাহলে কেমন সোর্স থেকে এসি প্রবাহ পাওয়া যেতে পারে ভেবে বলো তো। জেনারেটর বা ডায়নামো থেকে এসি প্রবাহ পাওয়া যায়। এসি প্রবাহের সংজ্ঞা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এসি প্রবাহের প্রবাহ বনাম সময়ের গ্রাফটা ডিসি প্রবাহের মতো সরল রেখা হবে না, এরকম ঢেউ খেলানো হবে। এই গ্রাফের উপরের অংশ তড়িৎ প্রবাহের একদিকে চলা নির্দেশ করে, আর নিচের অংশ আগের দিকের বিপরীত দিকে চলা নির্দেশ করে। এই ভিডিও থেকে গ্রাফের ব্যাপারটি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। যখন তড়িৎ প্রবাহ বাম থেকে ডানে যাচ্ছে, তখন গ্রাফটির উপরের অংশ ক্রিয়েট হচ্ছে। আবার যখন তড়িৎ প্রবাহের দিক বিপরীত হচ্ছে, তখন গ্রাফটির নিচের অংশ ক্রিয়েট হবে। আশা করি গ্রাফের ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমার কাছে। যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে, ব্যাকে যে আবার দেখে আসতে পারো। অপর্যায়বৃত্ত এবং পর্যায়বৃত্ত প্রবাহ নিয়ে তো জানতে পারলে। এখন বলো তো, আমাদের বাসা বাড়িতে কোন ধরনের প্রবাহ সাপ্লাই দেওয়া হয়? আমাদের বাসা বাড়িতে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ সাপ্লাই দেওয়া হয়। এটা শুধু আমাদের দেশে নয়, সকল দেশেই এসি প্রবাহ ইউজ করা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন ডিসি প্রবাহ ইউজ না করে এসি প্রবাহ ইউজ করা হয়? কারণ ডিসি প্রবাহের তুলনায় এসি প্রবাহ উৎপন্ন এবং সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। আমাদের দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয় এবং বাসাবাড়িতে সাপ্লাই দেওয়া হয়। বাংলাদেশের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে এবং যুক্তরাষ্ট্রের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকে তুমি বিভিন্ন রকমের তড়িৎ প্রবাহ নিয়ে জানলে। নেক্সট লেসনে এই তড়িৎ রিলেটেডই আরো অনেক কিছু নিয়ে আমরা জানবো। ভালো থেকো সে পর্যন্ত। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। তুমি পানি সহ দুটি পাত্র পাশাপাশি রাখো।
এবার পাত্র দুটিকে একটি পাইপ দিয়ে কানেক্ট করো। খেয়াল করে দেখো এখানে পাত্র দুটিতে পানি সেম লেভেলে আছে। এখন যদি তুমি একটি পাত্রকে একটু উপরে উঠাও বা একটি পাত্রে আরো পানি যোগ করে পানির লেভেল বাড়িয়ে দাও, তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, পানি এক পাত্র থেকে অন্য পাত্রে যাবে। তুমি পানির প্রবাহের সাথে তড়িৎ প্রবাহকে কম্পেয়ার করতে পারো। পানির উচ্চতার পার্থক্যের জন্য যেমন পানি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, ঠিক একইভাবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্য উচ্চ বা বেশি বিভব থেকে নিম্ন বা কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। আজকে আমরা এই তড়িৎ প্রবাহের সাথে আরো কিছু বৈদ্যুতিক রাশির সম্পর্ক জানার চেষ্টা করব। তুমি কি জানো বিভব পার্থক্য কি? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বিভব পার্থক্য পানি প্রবাহের উচ্চতার পার্থক্যের মতো কাজ করে। নরমালি কোনো সংযোগে বিভব পার্থক্য থাকে না, তাই তড়িৎ প্রবাহ হয় না। যখন সংযোগটিতে ব্যাটারি বা সেল অ্যাড করা হয় তখন বিভব পার্থক্য ক্রিয়েট হয়। ব্যাটারির পজিটিভ প্রান্তে ধনাত্মক চার্জ বেশি থাকায় সেখানে উচ্চ বিভব তৈরি হয়, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তে ঋণাত্মক চার্জ বেশি থাকায় সেখানে নিম্ন বিভব তৈরি হয়। তুমি ব্যাটারির উচ্চ বিভবকে পানি প্রবাহের উঁচু স্থানের সাথে তুলনা করতে পারো, আর ব্যাটারির নিম্ন বিভবকে পানি প্রবাহের নিচু স্থানের সাথে তুলনা করতে পারো। এখন যেহেতু ব্যাটারি কানেক্ট করায় বিভব পার্থক্য ক্রিয়েট হয়েছে, তাই পানি প্রবাহের মতো করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটে। এখানে তড়িৎ প্রবাহের পরিবাহী তার পানির নলের মতো কাজ করে। তাই আমাদের বাসার ইলেকট্রিক ডিভাইসগুলো তামার তার দিয়ে মেইন লাইনের সাথে কানেক্ট করলে নলের মধ্য দিয়ে পানি ফ্লোর মতো করে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মেইন লাইন থেকে ডিভাইসগুলোতে পৌঁছায়। এখন এই নলটিতে যদি এই ধরনের একটি পাথরের টুকরা রাখি তাহলে কি হবে? পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে, তাই না? আগে যে পরিমাণ পানি প্রবাহিত হতে পারত, এখন এই বাধার জন্য সেই পরিমাণ পানি প্রবাহিত হতে পারবে না। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহী বা তড়িৎ সংযোগের মধ্যে এমন কিছু বাধা থাকে। এগুলো হলো পরিবাহীর ইন্টারনাল অণু পরমাণু। ফলে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো এর সময় এই অণু পরমাণুর সাথে সংঘর্ষ ঘটে। ফলে ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হয় বা কমে যায়, যার জন্য বিদ্যুৎ প্রবাহের মানও কমে যায়। পরিবাহীর এই বাধা দেওয়ার ধর্মকে রোধ বলে। তুমি এভাবে রোধের সংজ্ঞা দিতে পারো। রোধকে আর দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আরেকটু মনোযোগ দিয়ে চিন্তা করো, শুধু কি পাথরের টুকরোর ওপরই স্রোতের গতি নির্ভর করে? আমরা যদি একটি তুলনামূলক চিকন নল নিই তাহলে কি হবে? অবশ্যই পানির প্রবাহ কমে যাবে, অথবা একটি মোটা নল নিলে পানির প্রবাহ বেড়ে যাবে। অর্থাৎ নলের আকারের উপর পানি প্রবাহের পরিমাণ নির্ভর করে। ঠিক একইভাবে তড়িৎ প্রবাহের পরিমাণও পরিবাহীর আকার, আকৃতি ও উপাদানের উপরে নির্ভর করে, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা খুব ছোট করে বললে তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর আকার, আকৃতি, পরিবাহীর উপাদান ও পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। তবে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট পরিবাহীর জন্য তড়িৎ প্রবাহ এর দুই পাশের বিভব পার্থক্যের উপরই নির্ভর করবে। জর্জ সাইমন ওহম একটি সূত্রের মাধ্যমে এই নির্ভরশীলতার ব্যাখ্যা করেন, যা ওহমস ল বা ওহমের সূত্র নামে পরিচিত। ওহমস ল অনুযায়ী স্থির তাপমাত্রা ও নির্দিষ্ট পরিবাহীর জন্য তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন তড়িৎ প্রবাহকে I এবং বিভব পার্থক্যকে V দিয়ে প্রকাশ করলে সম্পর্কটিকে গাণিতিকভাবে এভাবে লেখা যায়। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি হলে বেশি তড়িৎ প্রবাহিত হবে, আবার দুই প্রান্তের বিভব পার্থক্য কম হলে তড়িৎ প্রবাহ কম হবে। এই সম্পর্কটিকে একটি গ্রাফে দেখালে এরকম হবে। এখন সমানুপাতিক চিহ্নটির পরিবর্তে ধ্রুবক বসিয়ে এভাবে লেখা যায়। তাই বলা যায় নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এই একই পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে পরিবাহীর রোধ কম তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, আর রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে। রোধের এসআই একক হচ্ছে ওহম। এই সূত্রটি দিয়ে 1 ওহমের সংজ্ঞা দেওয়া যায়। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। আজকে আমরা ইলেকট্রনের প্রবাহ তথা তড়িৎ প্রবাহ নিয়ে পরিমাণগত আলোচনা করেছি। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো।
আজকে আমরা দারুণ কিছু বিষয় নিয়ে জানবো। তুমি কি বলতে পারবে তোমার স্কুলে যাওয়ার কয়টি পথ আছে? তুমি যেই পথ ফলো করো সেই পথে যেমন গাছপালা, বাড়িঘর, ব্রিজ ও স্কুল কলেজ সহ অনেক কিছু থাকে, তেমনি ভাবে ইলেকট্রনের চলার পথে বাতি, সুইচ, রোদ ও তড়িৎ উৎস সহ নানা ধরনের তড়িৎ উপকরণ থাকে। আরেকটি মজার মিল হচ্ছে তুমি সারাদিন যেই পথে ছোটাছুটি করো না কেন, দিন শেষে ঠিকই বাসায় ফিরে আসো। ঠিক তেমনি তড়িৎ উৎসের দুই প্রান্তের সাথে যুক্ত একটি পথ অর্থাৎ তারের মধ্য দিয়ে ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে একটি বর্তনী কমপ্লিট করে। আজকে আমরা বিভিন্ন প্রকার বর্তনী এবং অ্যামিটার ও ভোল্টমিটার সম্পর্কে জানবো। বর্তনী হলো অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত এমন একটি বদ্ধ লুপ বা পথ যার এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে বিদ্যুৎ অপর প্রান্তে পৌঁছায়। বর্তনীতে তড়িৎ উপকরণগুলো সবসময় একইভাবে একসাথে যুক্ত থাকে না। তড়িৎ উপকরণগুলো সংযোগের উপর বেস করে বর্তনীকে দুই ভাগে ভাগ করা যায়, শ্রেণী সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনী। চলো প্রথমেই শ্রেণী সংযোগে তড়িৎ যন্ত্রগুলো কিভাবে সাজানো থাকে তা জেনে নিই। শ্রেণী সংযোগে তড়িৎ উপকরণগুলোর প্রথমটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত এবং দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে সব কয়টি উপকরণ মিলিত হয়ে শ্রেণী সংযোগ সম্পন্ন করে। তার মানে শ্রেণী সংযোগে যন্ত্রগুলো একটির পরে আরেকটি সংযুক্ত থাকে। সমান্তরাল বললেই তুমি হয়তো ভাবছো রেল লাইনের দুই পাতের মতো হবে, কিন্তু বর্তনীর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। চলো দেখে আসি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সবকয়টি তড়িৎ উপকরণের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থেকে বর্তনী সম্পন্ন করে। অর্থাৎ সমান্তরাল সংযোগে সব তড়িৎ যন্ত্রগুলোর দুই প্রান্ত দুই সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই বাল্বগুলোর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তুমি কি বলতে পারবে? এই তড়িৎ প্রবাহ মাপার জন্য একটি যন্ত্র আছে, আর সেটি হলো অ্যামিটার। এখন চলো অ্যামিটার সম্পর্কে জেনে নিই। অ্যামিটার হচ্ছে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা দিয়ে তোমার বাসার তড়িৎ প্রবাহের মান সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে পারবে। যেহেতু শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহ বিভক্ত হয় না, তাই এই যন্ত্রটিকে শ্রেণী সংযোগে বর্তনীর সাথে যুক্ত করতে হয়। সংযোগের ক্ষেত্রে অ্যামিটারের ধনাত্মক প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং ঋণাত্মক প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। বর্তনীতে অ্যামিটারকে সংকেত হিসেবে এভাবে আঁকা হয়। তবে একটি অ্যামিটার দেখতে এরকম। এখানে একটি কাঁটা থাকে যা তড়িতের উপস্থিতিতে বিক্ষিপ্ত হয় এবং এই দাগ কাটা স্কেলের উপর মুভ করে। বড় যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাম্পিয়ার এককে, আর এই ছোট দাগগুলো আছে মিলি অ্যাম্পিয়ার এককে। তবে কিছু কিছু অ্যামিটার দিয়ে মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা যায়। 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার বা 10 লক্ষ মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আমরা আরেকটি তড়িৎ যন্ত্র ভোল্টমিটার সম্পর্কে জানব। অ্যামিটারের মতো এই যন্ত্রেও একটি কাঁটা থাকে যা একটি দাগ কাটা স্কেলের উপর মুভ করে ভোল্ট এককে মান দিতে পারে। তবে এই যন্ত্রটিকে অ্যামিটারের মতো শ্রেণী সংযোগে যুক্ত করলে কিন্তু কাজ করবে না। এই যন্ত্রটিকে যুক্ত করতে হবে সমান্তরাল সংযোগে। বর্তনীতে যে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে তার ধনাত্মক প্রান্তের সাথে ভোল্টমিটারের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সাথে ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্ত দিয়ে সমান্তরাল ভাবে যুক্ত করতে হবে। বর্তনী সংকেতে ভোল্টমিটারকে এভাবে আঁকা হয়। তবে বাস্তবে ধনাত্মক ও ঋণাত্মক বোঝানোর জন্য লাল ও কালো রং ব্যবহার করা হয়। অ্যামিটারেও একই নিয়ম ফলো করা হয়। ধনাত্মক ঋণাত্মকের এই নিয়ম না মানলে এই যন্ত্র দুটি দিয়ে সঠিক ফলাফল পাওয়া যাবে না। ধনাত্মক ঋণাত্মকের কনভেনশন তো বুঝলে, এবার বলো তো কেন ভোল্টমিটার বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করতে হয়? কারণ কোন তড়িৎ যন্ত্রের বিভব পার্থক্য পরিমাপ করতে হলে ভোল্টমিটারকে তার দুই প্রান্তের সাথে সংযুক্ত করতে হবে, তা না হলে বিভব পার্থক্য পাওয়া যাবে না। আশা করি বর্তনী নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। আজ তাহলে এ পর্যন্তই। আজকে আমরা বর্তনী ও এর প্রকারভেদ এবং বিভিন্ন বৈদ্যুতিক উপকরণ সম্পর্কে জেনেছি। নতুন কোনো লেসন নিয়ে আবার দেখা হবে। ভালো থেকো সে পর্যন্ত। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। তুমি হয়তো দেখেছো অনেক সময় আমাদের বাসার বিভিন্ন যন্ত্র হঠাৎ নষ্ট হয়ে যায়। কেন এমন হয় জানো?
কোনো যন্ত্রের মধ্যে নির্দিষ্ট মাত্রা থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে যন্ত্রটি নষ্ট হয়ে যায়। শুধুমাত্র এই বাতিই না, যে কোনো যন্ত্রের মধ্য দিয়েই নির্দিষ্ট মাত্রার থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আগুনও লেগে যেতে পারে। এখন তাহলে কোন উপায় এই যন্ত্রগুলোকে নষ্ট হওয়া এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায় বলতে পারো? উপায় হচ্ছে ফিউজ। আজকে আমরা ফিউজ কি, বিভিন্ন যন্ত্রপাতিতে ফিউজের ব্যবহার এবং লোডশেডিং দূর করার জন্য বিদ্যুতের অপচয় রোধে করণীয় সম্পর্কে জানবো। ফিউজে টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি একটি সরু তার চীনামাটির একটি কাঠামোতে আটকানো থাকে। এই ফিউজ বর্তনীতে ব্যবহার করা হয় যেন নির্দিষ্ট মাত্রার থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের জন্য ফিউজের সরু তারটি ছিঁড়ে যায়। ফিউজের সরু তারের গলনাঙ্ক খুব অল্প হয়, তাই যখন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তারটি গরম হয়ে গলে যায় এবং বর্তনী সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য কোনো পথে যেন বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে, তাই এই ফিউজ সব সময় বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। বর্তনীর নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক ধরনের ফিউজ হতে পারে। তুমি কি বলতে পারো বাল্ব, পাখা ও টিভিতে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়? হ্যাঁ, ঠিক ধরেছো, 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। 15 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয় পানি গরম করার কেটলি বা ইলেকট্রিক ইস্ত্রিতে, এবং বাড়ির মেইন ফিউজ 60 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি টিভিতে 10 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করো তাহলে কি হবে? বুঝতেই পারছো, টিভি নষ্ট হয়ে যাবে, কারণ টিভি চলার জন্য দরকার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এখন কোনো কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ 6-7 অ্যাম্পিয়ার হলেও ফিউজ কেটে যাবে না, ফলে বিদ্যুতের ওভারফ্লোয়ের জন্য টিভি নষ্ট হয়ে যাবে। তাই প্রয়োজনের থেকে বেশি মানের ফিউজ ব্যবহার করলে আসলে কোনো কাজই হবে না। আবার আমরা যদি প্রয়োজনের তুলনায় কম মানের ফিউজ ব্যবহার করি তাহলে কি ঘটবে? এক্ষেত্রে বারবার ফিউজ কেটে যাবে, কারণ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের জন্য ফিউজের তারের তাপমাত্রা এটির গলনাঙ্ক থেকে বেশি হবে এবং তারটি ছিঁড়ে গিয়ে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো ফিউজ ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে। যেখানে যেই মানের ফিউজ দরকার সেখানে সেই মানের ফিউজ ব্যবহার করতে হবে, তা না হলে জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, বিদ্যুৎ না থাকলে আমাদের সবারই অসুবিধা হয়, তাই না? বিদ্যুৎ না থাকাকে আমরা লোডশেডিং বলি। লোডশেডিং হলে তুমি তোমার হাতে স্মার্টফোনটি চার্জ দিতে পারবে না এবং তোমার পড়াশোনারও ক্ষতি হবে। একইভাবে অফিস, কারখানার কাজও থেমে থাকবে। তুমি হয়তো ভাবছো লোডশেডিং হয় কেন? বিদ্যুতের চাহিদার সাথে বিদ্যুতের উৎপাদনের ব্যালেন্স না থাকায় লোডশেডিং হয়ে থাকে, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ বিদ্যুৎ দরকার সে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নেই। আবার আরেকটি কারণ হতে পারে বিদ্যুতের অপচয়। উৎপাদন ঠিক পরিমাণ আছে, কিন্তু আমরা যদি প্রয়োজন ছাড়াই ফ্যান, টিভি বা অন্যান্য বিদ্যুৎ চালিত যন্ত্র চালু করে রাখি তাহলে বিদ্যুতের ঘাটতি তৈরি হবে। তাই আমাদের বিদ্যুৎ অপচয় রোধে সচেতন হতে হবে। স্ক্রিন পজ করে অপচয় রোধে আমাদের করণীয় কি কি তা দেখে নাও। আজকে আমরা ফিউজ ও এর ব্যবহার এবং বিদ্যুতের অপচয় রোধে করণীয় সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।